সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাত আরা জশোয়া। আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচনে অংশ নেওয়া নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিএনপি মহাসচিব বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন কিংবা রাজনীতি করবে কিনা তা জনগণ ঠিক করবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। এর মাঝে রাজনৈতিক দলগুলোকে বিচারের আওতায় আনা সহ ২০টি সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় পুনর্বাসন বিতর্ক। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব, এবি পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আলোচনায় আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। পুনর্বাসন বিতর্ক চলছে এবং এটি নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের বক্তব্য এক ধরনের, কিংবা ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বক্তব্য। এই সব কিছুর মাঝখানে আজকে বাহাউদ্দিন নাসিম যেটা বললেন যে আওয়ামী লীগ তাদের ভুলের জন্য অনুশোচনা করতে রাজি আছে এবং অপরাধ প্রমাণ হইলে তারা ক্ষমা চাইতে তাদের কোনো আপত্তি নেই। ক্ষমা চাওয়ার মাধ্যমে কি আওয়ামী লীগের ফেরাটা সম্ভব স্বতঃস্ফূর্ত রাজনীতিতে? জোনায়েদ সাকি, আপনার কাছে শুরুতে যেতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমাদের এই মুহূর্তে রাজনৈতিক আলোচনায় আরো অনেকগুলো বিষয় থাকে। কোন বিষয়টা সামনে আসবে তারও একটা বাছাই হয়। তো এই বাছাইয়ের মধ্যে বারবার আবার আওয়ামী লীগ ফিরে আসে। একটা প্রাসঙ্গিকতা তো আওয়ামী লীগের সবসময় সবার আগে আছে, যেহেতু আমরা একটা ন্যায় বিচারকে খুবই গুরুত্বের সাথে সামনে রেখেছি। জুলাই আগস্টের গণহত্যা এবং ১৫ বছর ধরে গুম খুন, অত্যাচার এবং অবিশ্বাস্য লুটপাট, তো এইগুলোর তো বিচার হতে হবে। এবং আমরা বলেছি যে বাংলাদেশের যে নতুন যাত্রায় আমরা যাচ্ছি সেখানে ন্যায় বিচার হবে তার ভিত্তি। কাজে এই ন্যায় বিচার হওয়া দরকার এবং একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের এবং তার সহযোগী সংগঠনগুলোর দায় কতটুকু সেটাও বিচারিক প্রক্রিয়ায় যাওয়া উচিত। তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে। এটা তো জনগণ সিদ্ধান্ত নেবে কথাটা একটু ইয়ের জায়গা, যে এই পরিস্থিতির পরের পরিস্থিতিটা কি দাঁড়ায় সেটাও একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয়। এখন কেন এই কথাটা বলা হয়? দেখুন, আমাদের দিক থেকে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম, আমাদের একটা রাজনৈতিক লক্ষ্যের জায়গা ছিল বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যেটা অন্তর্ভুক্তিমূলক। অর্থাৎ এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে সবাই নিজেকে তার অংশীদার ভাবতে পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারিও হয় একটা ডেমোক্রেটিক ব্যবস্থার মধ্যে। বিশেষত আমাদের মতো এই অঞ্চলগুলোতে আমরা যদি দেখি, কিন্তু সেগুলো হয়। কিন্তু পুরো রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছিটকে পড়েছে আমি, এরকম অনুভূতি যখন হয় তখন কিন্তু আর তখন ওই রাজনৈতিক ব্যবস্থার ইনক্লুসিভ থাকে না। আওয়ামী লীগ যে কাজটা করেছিল, যে এই রাজনৈতিক ব্যবস্থার বাইরে বিরোধী সবকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা একাই পুরো জায়গাটা দখল করেছে এবং বাকি সবাই রাজনৈতিক ব্যবস্থার বাইরে নিজেরা নিজেরাই খেলেছেন, স্টেডিয়ামের বাইরে বাকি সব দলকে পাঠিয়ে দিয়েছেন। তো এখন ওই রকম একটা পরিস্থিতি আমরা বিরোধিতা করেছি। আমরা একটা ইনক্লুসিভ পলিটি নির্মাণ করার কথা বলেছি। সেই দিক থেকে যদি আমরা বলেন যে আমাদের দিক থেকে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল পজিশন ছিল। কিন্তু জুলাই আগস্টে এসে পরিস্থিতি বদলে গেল। আওয়ামী লীগ কিন্তু ৭ই জানুয়ারির আগে আমরা যে প্রস্তাব দিচ্ছিলাম যে আসেন আমরা রাষ্ট্র ব্যবস্থা বদলের কথা বলেছি, নতুন বন্দোবস্তের কথা বলেছি, আপনারাও প্রস্তাব নিয়ে আসেন, আপনারাও একটা স্টেক হোল্ডার, কাজে সেখান থেকে আমরা একটা জায়গায় পৌঁছাবো। কিন্তু যেহেতু তারা এই পথ নেয়নি, তারা পথ নিয়েছে হত্যাকাণ্ডের, দমন পীড়ন খুন করে তারা টিকে থাকবে। এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত সেই চেষ্টাই তারা করেছে। শত শত হাজার, ১৬০০-র উপরে এখন পর্যন্ত তালিকাভুক্ত, কততে পৌঁছায় আমরা জানি না। ফলে এই বিপুল হত্যাকাণ্ড করে তারপরও আরও গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে। এটা একদিক। যে রাজনৈতিক দল নিজের দেশের নাগরিককে হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, সেটা রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলে, এটা
এই দেখা দরকার। ফলে আওয়ামী লীগ একদা যেটি একটি রাজনৈতিক দল হিসেবে ছিল, আমরা 60-এর দশকের আন্দোলন, 71 সালে তাদের ভূমিকা, কিন্তু আমরা 72-75-এও এক ধরনের তাদের এই ধরনের জায়গা দেখেছি। এবং আমরা এবারে এসে বিশেষভাবে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগের আমরা এখন চরিত্রটা দেখলাম, সেটা হচ্ছে নিজের দেশের নাগরিককে খুন করে ক্ষমতায় থাকো এবং সেটা মানে ম্যাসিভ স্কেলে। সব সরকারেরই অভিযোগ করা যাবে যে তারাও নানানভাবে মানুষ হত্যা করেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু যে স্কেলে তারা একেবারে একটা গণহত্যার মতো চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে, তাতে আর পলিটিক্যাল পার্টি তো মানুষকে নিয়ে রাজনীতি করে না, সে মানুষ খুন করে আপনি থাকতে চান। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে গত 100 দিনের উপরে পার হয়েছে, মানে আপনি যদি 5ই আগস্ট থেকে আমরা ধরি, তাহলে এই সময়ের মধ্যে আওয়ামী লীগের ভূমিকা কি? এই যে শেখ হাসিনা তার টেলিফোন লিক হলো, এখন ধরেন লিক টেলিফোন নিয়ে আমি এর আগে সবসময় আমার নীতিগত পজিশন ছিল কথা বলবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যে কয়েকটা লিঙ্ক লাস্টের আগেরগুলো সেগুলো সবই তাদের ইচ্ছাকৃত, এমনকি শেষটাও হয়তো মানে কিভাবে এসছে সেটা একটা দেখার বিষয়। তাদের লোকেরাই হয়তো এটাকে শেষ পর্যন্ত মানে কি বলে যে ফাঁস করেছে। এখন আমি যে জায়গাটা বলতে পারি যে এই মেসেজটা কি, ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো যাতে ওখানে হামলা হলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উপরে হামলা হচ্ছে, এটা উনি ওনার লিঙ্কে পাঠিয়ে দিবেন। মানে স্পষ্টতই একটা দেশের বিরুদ্ধে, একটা জনগণের বিরুদ্ধে হচ্ছে, জনগণের অভ্যুত্থান সমস্ত কিছুর বিরুদ্ধে তো আছেই, একটা সরকারকে এবং দেশকে বিপদে ফেলার জন্য উনি প্রত্যক্ষভাবে একটা তার তৎপরতা করছেন। অথচ এই অভিযোগগুলো তারা ক্ষমতায় থাকতে কতটা করেছেন বিরোধী দলের বিরুদ্ধে আমরা শুনেছি। তাহলে এইরকম একটা রাজনৈতিক দল যার ন্যূনতম কোনো অনুশোচনা অনুতাপ ইত্যাদি তো নাই, এবং তারপরে এই ধরনের ভূমিকার মধ্যে যাচ্ছেন, লিস্ট করছেন, তো সুতরাং এই দলের অবস্থানটা তো আসলে ন্যায় বিচারের আগে কথা বলাটা খুব মুশকিল। অর্থাৎ আমি যখনই আমাদের প্রিন্সিপাল অন্তর্ভুক্তিমূলক অবস্থা আর তাদের মানে 5ই আগস্ট পর্যন্ত ভূমিকা এবং পরবর্তী ভূমিকা, আমরা তো কনটেক্সটের বাইরে গিয়ে কথা বলতে পারবো না। যে কোনো একটা প্রিন্সিপালকেও একটা কনটেক্সটের মধ্যে পাঠ করতে হয়। তো আমি যখন এই কনটেক্সটে এটাকে পাঠ করছি, ঠিক একইভাবে পুরোটা বলতে পারছি না। তারপরেও আমরা যে কথাটা বারবার বলছি যে আগে বিচার প্রক্রিয়া হবে, সেই বিচার প্রক্রিয়ার পরে এই কারণে আমরা বলছি যে জনগণের তখনকার অবস্থান, তাদের দৃষ্টিভঙ্গি এবং বাস্তব রাজনৈতিক পরিস্থিতি সব কিছু বিবেচনা তখন করা যাবে। আমি 2-1টা টেলিভিশনে আমার সহ-আলোচক ব্যারিস্টার ফুয়াদের বেশ এই বিষয়ে অত্যন্ত গোছালো একটা প্রস্তাবনা আমি শুনেছি এবং সেইটাকে আমি কম বেশি সমর্থন করি, যে নানা ধরনের একটা কমিশন হতে পারে এবং বিভিন্ন পর্যায়ে আমার মনে হয় উনি ব্যাখ্যা করবেন। তো এইটা আমি মনে করি যে এই প্রসেস, পলিটিক্যাল প্রসেস একটা চলতে পারে, কারণ আমরা যে পলিটি নির্মাণ করব সেটার বৈশিষ্ট্য কী হবে সেটাও তো একটা ব্যাপার। বন্দোবস্ত মানে কতগুলো জাস্ট সংবিধানের পরিবর্তনই কেবল না, বন্দোবস্ত মানে সাথে এর প্লাস এর চেয়ে বেশি কিছু, অর্থাৎ রাজনৈতিক কনসেনসাসটা কী, রাজনৈতিক বোঝাপড়াটা, আন্ডারলাইং বোঝাপড়াটা কী, বিটুইন লাইন বোঝাপড়াটা কী, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুটো বড় বড় কথা লেখা থাকলো সংবিধান এইটা হবে, কিন্তু তার বিটুইন লাইনে যে বোঝাপড়াটা থাকে, যে কনভেনশন তৈরি হয়, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তো সেই সব জায়গাগুলো হচ্ছে ওই যে জনগণের সিদ্ধান্ত নেবে কথাগুলোর মধ্যে অর্থ, আমি যা বুঝি। তো আমি যেটা বলতে চাইবো যে আমাদের এখন ফোকাস হচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ। যদি সেইটা সত্যিকার অর্থে গণতন্ত্রের উপর দাঁড়াতে পারে, ন্যায় বিচারের উপর দাঁড়াতে পারে এবং জনগণকে সত্যিকার অর্থে ইনক্লুসিভ করে এবং জনজীবনের সংকট মোকাবেলা করে সেটা এগিয়ে যেতে পারে, তাহলে এই যে শক্তি তার মানে অধীনেই সব থাকবে। নিঃসন্দেহে আমি একটা লাইন বলি, নিঃসন্দেহে একটা লাইন বলি যে ফ্যাসিস্টরা যা যা করেছে, আমি যদি ফ্যাসিবাদ মোকাবেলা করার জন্য তার কোনো টুলস গ্রহণ করি, আমরা ব্যর্থ হব আমি মনে করি। এটা আমার ভুল হলে ভুল হতে পারে, আর অনেকে ভাবতে পারে যে আপনার এই ওভার লিবারেল কিংবা পলিটিক্যালি কারেক্ট পজিশন আমাদের ঝামেলা ফেলবে, আমরা বেশি গণতন্ত্রের সুযোগ দিলে ওরা এখানে এসে আবার সুবিধা করে ফেলবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিষিদ্ধ কিংবা ধরেন ফ্যাসিস্টের টুলস কখনোই ইতিবাচক ফলাফল এনেছে এটা ইতিহাস সাক্ষ্য দেয় না। সেই কারণে আমরা বলবো যে ডেমোক্রেসি আমাদের শক্তি, আমাদের শক্তি ন্যায্যতা, আমাদের শক্তি হবে একটা নতুন ন্যায় বিচারের উপর দাঁড়ানো গণতান্ত্রিক ব্যবস্থা, যেই ব্যবস্থা নিজেই বলবে যে ফ্যাসিস্টদেরকে বয়কট করো।
জি, জুনায়েদ থেকে আপনার কাছে আবারও ফিরবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দেখলাম যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চেয়ে কিংবা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে নানাজন নানানভাবে দাবি জানাচ্ছেন। আজকেও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা এই দাবি তুলে মিছিল করেছে, কফিন মিছিল, এবং বিএনপি মহাসচিব বলেছেন এ বিষয়ে বিএনপির কোনো মত নেই। আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা, রাজনীতিতে ফিরবে কিনা তা জনগণ ঠিক করবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি এ বিষয়ে কিছু বলতে পারে না, বাধা দিতে পারে না। তো এই যে গণ অভ্যুত্থানের যারা শরিক ছিল তাদের মধ্যে কি বিভক্তি চলে আসছে আওয়ামী লীগ প্রশ্নে? না, কোনো বিভক্তি আসে নাই। প্রশ্ন হচ্ছে যে আপনি কি প্রশ্ন করছেন তার উপরে উত্তর ডিফারেন্ট হতেই পারে। আজকের পুনর্বাসনের আলোচনাটা সাকিব ভাই কারেক্টলি বলেছেন যে মিডিয়াতে, ইন্টারন্যাশনাল রিলেশনসে এজেন্ডা সেটিং বলে একটা টার্মস আছে, যে আজকের টপিকটা আপনারা সিলেক্ট করেছেন, আমরা কিন্তু করি নাই, এবং আমাদেরকে বাধ্য করছেন আপনারা এই টপিকে কথা বলবার জন্য। এবং আমরা বোধ করছি যে গত 16 বছরের অনেকগুলো প্রেসিং ইস্যুস আপনারা গণমাধ্যমে কথা বলছেন না, অ্যাজ ইফ আওয়ামী লীগ এখনকার একটা গুরুত্বপূর্ণ আলোচনার অনুষঙ্গ। মোটেই না, বরং আজকের আলোচনার অনুষঙ্গ হচ্ছে আওয়ামী লীগের বিচার। আওয়ামী লীগ কী করেছে গত 16 বছরে? আওয়ামী লীগ 16 বছরে বাংলাদেশ, যে কারণে বাংলাদেশ রাষ্ট্র আকারে হাজির হয়েছে, আমার যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, এর প্রত্যেকটা ধারা উপধারার সাথে বেইমানি করেছে। আমার রাষ্ট্রের আকাঙ্ক্ষাপত্র কী ছিল? 1971 সালের 17 এপ্রিল যেটা পাঠ করেছে প্রবাসী সরকার, এই রাষ্ট্রটাকে রিপাবলিক করবে, জনগণের রাষ্ট্র বানাবে। সেটা কিভাবে হবে? সেটা একটা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হইতে হবে। সেই জায়গাতে আমরা দেখলাম তারা রিপাবলিক করবার বদলে এক ব্যক্তি এবং এক পরিবার, শেখ পরিবারের রাজবংশের শাসন কায়েম করেছে। সে রিপাবলিকের চরিত্র বদলে দিয়েছে। সে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গোপালগঞ্জের প্রতিষ্ঠান বানিয়েছে, বঙ্গবন্ধু এভিনিউর প্রতিষ্ঠান বানিয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠান বানিয়েছে, শেখ পরিবারের প্রতিষ্ঠান বানিয়েছে। তাহলে সেই জায়গাতে তার বিচারের আলোচনা কেন হচ্ছে না? দেশ আওয়ামী লীগ কেন বাংলাদেশকে রিপাবলিক হতে দিল না? রিপাবলিকটা কিভাবে হবে? জনগণের মতামতের ভিত্তিতে হবে। সেখানে আমরা দেখলাম 2008-এর একটা ইন্ডিয়ান লেড ইনস্টলড ইলেকশন হয়েছে। এখানে 14, 18, 24-এ কোনো নির্বাচনই হয়নি। তাহলে বাংলাদেশ যুদ্ধটা কেন হয়েছে? নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে দেয়া হয় নাই বলে। এটাই তো যুদ্ধের ভিত্তি ছিল। 70-এ আওয়ামী লীগ মেজরিটি সিট পেয়েছে ইন বোথ হাউসেস, প্রভিন্সে এবং সেন্ট্রাল পার্লামেন্টে, তাকে পাওয়ার ট্রান্সফার করা হয় নাই। তাহলে বাংলাদেশে যে কারণে একটা মুক্তির যুদ্ধ হয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের এই প্রত্যেকটা শহীদের রক্তের সাথে বেইমানি করেছে আওয়ামী লীগ। তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের গাদ্দারির তার বিরুদ্ধে আমার দ্বিতীয় চার্জশিট কি? চার্জশিট হচ্ছে সে আমার যে আকাঙ্ক্ষাপত্র, ডেমোক্রেটিক ভ্যালুজের কথা ছিল, সেটার সাথে সে বেইমানি করেছে। বাংলাদেশ রাষ্ট্রের আকাঙ্ক্ষাপত্রে ছিল যে এই রাষ্ট্র পরিচালিত হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপর ভিত্তি করে। বাংলাদেশ রাষ্ট্র গত 16 বছরে পরিচালিত হয়েছে এর প্রত্যেকটা নীতিমালাকে ভুলুণ্ঠিত করে। এখানে সাম্য ছিল না, সাম্য ছিল, আওয়ামী সাম্য ছিল, শেখ বংশের সাম্য ছিল, শেখ পরিবার, আত্মীয় স্বজনের সাম্য ছিল। মানবিক মর্যাদা, ন্যূনতম মানবিক মর্যাদা এই রাষ্ট্রে ছিল না। আমাদেরকে কুকুর বিড়ালের মতো পিটিয়েছে। আন্দোলনের সময় সাকিব ভাইকে হাসপাতালে থেকে টেনে হিচড়ে নিয়ে ছাত্রলীগের ছেলেরা পিটিয়েছে। আমরা কি ক্রাইম করেছি? আমরা কি চোর ডাকাত ছিলাম? রাজনৈতিক কর্মীদেরকে যে নির্যাতন 16 বছরে করেছে, ন্যূনতম মানবিক মর্যাদা দেওয়া হয়নি বাংলাদেশের রাষ্ট্রের। আপনি যখন দেশের 12 কোটি মানুষকে ভোট থেকে বঞ্চিত করেন, আপনি তার এজেন্সি কেড়ে নেন। সে যে সিটিজেন, সে যে নাগরিক এই রাষ্ট্রের নাগরিকত্ব আপনি তার বিলোপ করে দিয়েছেন। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণাপত্রের সাথে আওয়ামী লীগ বেইমানি করেছে। তাহলে আজকের গণমাধ্যমে এই আলোচনা আসে কোত্থেকে? পুনর্বাসনের আলোচনা তো হতে হবে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের গাদ্দারের ইতিহাস। তারপরে দেখেন 72 থেকে 75-এ শেখ পরিবারের নেতৃত্বে কি হয়েছে? বাংলাদেশে একদলীয় শাসন কায়েম হয়েছে। আমাদের রাষ্ট্র ছিল জনপ্রজাতন্ত্র হবে, রিপাবলিক হবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে। সেখানে শেখ মুজিব কি করেছেন? নিজের মতো করে নির্বাচন করেছেন। একবার প্রধানমন্ত্রী, একবার প্রেসিডেন্ট, একবার জাতীয় দল করেন, আর্টিকেল 117 অ্যামেন্ড করেন, সেটার প্রেসিডেন্ট হন, ওভারনাইট বাকশাল করলেন, যাচ্ছে তাই। তো আমাদের আকাঙ্ক্ষাপত্রের প্রত্যেকটা ঘোষণা, প্রত্যেকটা প্রিন্সিপালের সাথে যেই দল বেইমানি করেছে গত 53 বছর থেকে, তারপরে দেখেন বাংলাদেশের
প্রধান এবং প্রথম যে মানে লম্বা সময়ের স্বৈরশাসক এরশাদকে লেজিটিমাইজ করেছে কে বাংলাদেশে? শেখ হাসিনা করেছে 86 নির্বাচনে যাবার মধ্য দিয়ে। এটা তো আমার রিপাবলিক ক্যারেক্টারের সাথে যায় না। বাংলাদেশে এই আলোচনাটা তখন ছিল যে 90 পরবর্তী এরশাদের রাজনীতিকে নিষিদ্ধ করবার, আওয়ামী লীগ তো রাজি হয়নি। বাংলাদেশে 95, 96-তে 173 দিন হরতাল, শত শত লাশের পরে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়েছিল যে নির্বাচনটা কিভাবে হবে, একটা কেয়ারটেকার প্রভিশনের অধীনে নির্বাচন হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল একমত হয়েছিল। সেটাকে একতরফাভাবে কোনো ম্যান্ডেট ছাড়া 2011-তে আওয়ামী লীগ বাতিল করে দেয়, এবং বাতিল করবার মধ্য দিয়ে যেটা হয়েছে, সে আবার জাতির সাথে গাদ্দারি করলো। এই রকম গাদ্দারের ইতিহাস আপনি 16 বছরের পরতে পরতে প্রত্যেক দিনের, মাসের, বছরের সাথে লেগে আছে। তাদের বিচারের লাশের গল্প কোথায়? তাদের পুনর্বাসনের গল্প নাই কেন? অতএব আওয়ামী লীগের রাজনীতিতে নির্বাচনে পুনর্বাসন এখনকার কোনো আলোচনার টপিক হতে পারে না। এখনকার আলোচনার টপিক হচ্ছে বিচার। গত 16 বছর কি করেছে? রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনার জন্য 20টি সংশোধনী আমরা যেটা শিরোনামেও দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ার অনুমোদন দিয়েছে। ব্যক্তিদের বিচারের পর্যায়ে না, রাজনৈতিক দলের হিসেবটায় যদি যাই, যে বিচার শাস্তির কথায় সবাই একমত, নিষিদ্ধের কথায় কি সবাই একমত রাজনৈতিক দল হিসেবে? দেখেন, প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি, নির্বাচন, এটা গণ অভ্যুত্থানের পরবর্তীতে কোনো আলোচনার টপিক না। আলোচনার টপিক হচ্ছে নতুন বাংলাদেশ সংস্কার, বাংলাদেশ নতুন বাংলাদেশে আওয়ামী লীগের জায়গা হওয়া উচিত কি? আলোচনার পরে, ওইটা আলোচনার পরে সেকেন্ডারি আলোচনা। প্রথম আলোচনা হচ্ছে আওয়ামী লীগের বিচার, নতুন বাংলাদেশ তৈরি, গণ অভ্যুত্থানকে সফল করা, কিভাবে সফল হতে পারে সে আলোচনাতে আসবে। এরপরে প্রশ্ন আসবে পুনর্বাসনের আগে আলোচনা করতে হবে আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা। আমরা যারা ন্যূনতম রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি পড়াশোনা করেছি, পলিটিক্যাল সায়েন্সের কোনো ডেফিনেশনে পড়ে না যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগের তাহলে ক্যারেক্টার্স কি? আওয়ামী লীগকে আপনি হচ্ছে দক্ষিণ আমেরিকার যে ড্রাগ কার্টেল আছে অথবা সিসিলিয়ান মাফিয়াজ আছে তাদের সাথে তুলনা করতে পারবেন। এই রকম একটা থাগিশ অর্গানাইজেশনকে আপনি পলিটিক্যাল পার্টির যে ডেফিনেশন দেওয়া আছে তার মধ্যে ফেলতে পারছেন কিনা, এবং এই চার্জশিটগুলোর বিবেচনাতে আলোচনা করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে কি আউটরাইট আমরা তাকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ব্যান করে দেব? না, এটার পক্ষে আমি নই। আমি, সাকিব ভাই রাইটলি বলেছে, আমি বারবার প্রপোজ করেছি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার 14 দলীয় যে ফ্যাসিবাদী দোসর আছে তাদের ভবিষ্যৎ নির্ধারণে যেটা করণীয় সেটা হচ্ছে যে একটা জাতীয় গণশুনানি টাইপের কমিশন করতে হবে। আমেরিকার সিনেট হিয়ারিংয়ের মডেলে, কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির মিটিং রুম খালি পড়ে আছে সেখানে, এবং এটা বিটিভি লাইভ করতে হবে। ওয়েবসাইট থাকবে, বাংলাদেশের নাগরিকরা নিবন্ধন করে মতামত দেবে। কি কি মতামত আসতে পারে? লার্জলি আমার দৃষ্টিতে 5 থেকে 6টা অপশন হতে পারে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার 14 দলীয় দোসরদের ফেট কি হবে ইন টার্মস অফ পলিটিক্স অ্যান্ড ইলেকশন। ফার্স্ট হচ্ছে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইটালি এবং জার্মানির মডেল ফলো করব কিনা। টোকিও ট্রায়াল, নুরেমবার্গ ট্রায়ালের পরবর্তীতে নাৎসি এবং ফ্যাসিস্টদের দল, নেতা, ব্যক্তি, লোগো, পোশাক, লিটারেচার, এভরিথিং ব্যান করা হয়েছে, নাথিং। এবং তাদেরকে হলোকস্ট ডিনায়াল অ্যাক্টের মধ্যে নিয়ে আসা হয়েছে। এর কোনো কিছুকে যদি রিভাইভ করা হয়, এর কোনো কিছুকে যদি মানে 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 ব্লুজম করবার চেষ্টা করা হয় তাহলে সেটাকে বেআইনি করা হয়েছে। এটা একটা অপশন হতে পারে। বলতে পারেন অনেক পুরাতন হয়ে গেছে, আমরা কি 90, 91, 89 আপনার সাউথ আফ্রিকান মডেলে যাব, যে সেখানে এই যে কৃষ্ণাঙ্গদের অধিকারের আন্দোলনের নেতা ম্যান্ডেলা যেভাবে হোয়াইট পার্টির সাথে ডি ক্লার্কের সাথে নেগোশিয়েট করেছেন, যে একটা রিকনসিলিয়েশন মডেল, যে একটা সার্টেন গ্রুপ অফ ক্রিমিনালদেরকে আমরা বিচার করব, বাকিদেরকে একটা জেনারেল অ্যামনেস্টির মধ্যে নিয়ে এসে রিকনসিলিয়েশন প্রসেসে চলে যাব। সেকেন্ড অপশন হতে পারে। থার্ড অপশন কি? যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে ব্যক্তির বিচারের পাশাপাশি দলের ব্যাপারে তারা মতামত দিতে পারে, যে এই গুম, খুন, গণহত্যার সাথে যারা জড়িত ছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের, এই দলের কমান্ড স্ট্রাকচারে যারা জড়িত তাদের পলিটিক্যাল আইডেন্টিটির ব্যাপারে কি হবে, এই ব্যাপারে তারা মতামত দিতে পারে। তাদের দলের ব্যাপারে কি হবে, ব্যক্তি হাসিনার বিচার, ব্যক্তি ওবায়দুল কাদেরের বিচারের পাশাপাশি তারা দল আকারে যেটাকে রিপ্রেজেন্ট করে সেই দলের কি হবে, এই ব্যাপারে তারা একটা মতামত দিতে পারে। ফোর্থ হচ্ছে, যেহেতু তারা আমাদেরকে পুরো জাতিকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, কনসেনসাস বেসিসে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে আগামী 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। ফোর্থ হচ্ছে যেটা আপনার
যারা অভিযুক্ত হবেন বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের, এবং অভিযোগের দুইটা জায়গা আছে, একটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন আর একটা হচ্ছে আপনার মানি লন্ডারিং, দুর্নীতি, টাকা পয়সা, লুটপাট, এগুলোতে যারা অভিযুক্ত হবেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত তাদের রাজনীতি এবং নির্বাচন নিষিদ্ধ হবে। আর একটা হতে পারে যে আপনার যারা পদস্থ ছিল গত 16 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছে এবং বিভিন্ন ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে নিষিদ্ধ করে দেবেন। এই রকম যে কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে তার সাম ফর্ম অফ ডায়ালিসিস হইতে হবে। আওয়ামী লীগের কিডনি, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু নষ্ট হয়ে গেছে, এটা পচে গেছে, এটা ইটস নট এ পলিটিক্যাল পার্টি এনিমো, ইটস এ থাকিশ অর্গানাইজেশন। তার একটা ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিসের পরে ন্যাশনাল কনসেনসাসের উপরে ভিত্তি করে এই উত্তরে আমরা আসব তার ট্রান্সপ্ল্যান্ট কিভাবে হবে, এইটার সিদ্ধান্ত তখন আলোচিত হতে হবে। এইটা এই মুহূর্তে পুনর্বাসনের আলোচনা হতে পারে না। এবং আপনি বাহাউদ্দিন নাসিমকে রেফার করেছেন, কত বড় অভদ্র অসভ্য লোক যে 3 মাস পেরিয়ে যাবার পরে একটা আওয়ামী লীগের নেতা কোনো পর্যায়ের তারা রিগ্রেট প্রকাশ করে নাই। যদি কিন্তু দিয়ে কথা বলেছে, আপনি তাকে কোট করেছেন। যদি বিচার হয়, যদি মনে করে, যদি জাতি মনে করে, যদি প্রমাণিত হয়, রিগ্রেটের জন্য তো ফৌজদারি অপরাধে প্রমাণিত হতে হবে না। 1600 মানুষের জীবন ঝরে গেছে। ইসলামীকে ফলো করছে না জামাতের নেতা, ওই দিন বলেছেন যদি 71 সালে কোনো গণহত্যা হয়ে থাকে। তো সেই জায়গাটাতে তারা এখন পর্যন্ত ন্যূনতম কোনো অনুশোচনা, রিগ্রেট শো করে নাই জাতির কাছে। যেখানে 71-এর ঘটনা তো আমরা বইয়ে পড়েছি, আর 24-এর গণ অভ্যুত্থানের লাশের ছবি, গুলির ছবি আমরা ভিজুয়ালি দেখেছি। তারপরও তারা বোধ করছে না যে তারা কোনো কিছু অন্যায় করেছে, তারা ভুল করেছে, তাদের মাধ্যমে গণহত্যা হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। তো যাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা বোধ এখন পর্যন্ত আসছে না, যারা গত 3 মাসে 70-এর উপরে স্যাবোটাজ করিয়েছে হাসিনা এবং তাদের দলের ল্যাসপেন্সাররা, তাদেরকে নিয়ে পুনর্বাসনের আলোচনাটা 1600 শহীদের রক্তের প্রতিটা ফোঁটার সাথে গাদ্দারি করবা শামিল। আমরা আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে তারেক রহমান গতকাল বলেছিলেন যে কোথাও কোনো ষড়যন্ত্র চলছে। রুহুল কবির রিজভী আজকে বললেন যে উপদেষ্টাদের কারো কারো কর্মকাণ্ড রহস্যজনক। দুজনের কাছেই জানতে চাইবো, প্রথমে জোনায়েদ স্যারকে আপনার কাছে জানতে চাচ্ছি যে কি মনে হচ্ছে, কোনো ষড়যন্ত্রের আজ কি আসলেই আছে? সেটা কি আপনাদের পর্যন্ত পৌঁছচ্ছে এমন কোনো আজ? না, আমি ওই আগের কথা একটা জিনিস যুক্ত করি, যেটা সাইড লাইনে বলছিলাম, যে বাংলাদেশে একটা ডিনায়ালের ব্যাপারটা খুব প্রতিষ্ঠিত ব্যাপার আর কি। যেমন আওয়ামী লীগ এখন প্রায় প্রচারণাটা এরকম হচ্ছে যে এই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সাথে আওয়ামী লীগের কোনো সংযোগ নেই, আওয়ামী লীগ এসব হত্যাকাণ্ড করে, এগুলো কোথার থেকে যেন কেউ এসে সব স্নাইপার দিয়ে মেরে দিয়ে গেছে, অথবা হেলিকপ্টার দিয়ে মেরে দিয়ে গেছে, অথবা এই সমস্ত সাউন্ড গ্রেনেড, যত রকম টিয়ার গ্যাস, ছড়রাগুলি এবং লেথাল বুলেট, যেগুলোতে এইভাবে এত হাজার হাজার মানুষ মারা গেল, তাদের প্রত্যেকটাই হচ্ছে কোনো মধ্যে আমরা কি একটা কি বলে, আমরা সবাই ভুল দেখেছি আর কি আমরা, এবং এই ঘটনাগুলো আমরা ঘটেছে। এই যে ডিনায়াল, টোটালি ডিনায়াল, ঘটেই নেই জিনিসটা, এটা বলতে 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 মানুষের মধ্যে ইয়ে করা। ওই রকমই আবার 1971 সাল নিয়েও যে গণহত্যার প্রশ্ন, এবং সেক্ষেত্রে জামাত ইসলামের কাছে যে ক্ষমা চাওয়ার প্রশ্ন এসছে, তাদের বিষয়ে যত কথা হয়েছে, তাদেরও ডিনায়াল ছিল। আমি মনে করি যে এইটা বাংলাদেশের একটা এই যে সংস্কৃতিটা প্রতিষ্ঠিত হচ্ছে, এইটা গণতান্ত্রিক রাজনীতির সাথে খুবই এটা যায় না। ডেমোক্রেটিক পলিটিক্স হচ্ছে আপনাকে পিপলের কাছে শেষ পর্যন্ত জবাবদিহিতা করতে হবে। তার মানে আপনি ভুল করতে পারেন না তা না, ভুল করতে পারেন, কিন্তু সেটার আসলে জবাবটা কি সেই জনগণের কাছে যেতে হবে। আমি সর্বদাই ঠিক ছিলাম এইটা বলে, এই যে এই নিজের পজিশনটাকে প্রতিষ্ঠিত করা, এটাই ফ্যাসিবাদ আসলে। এই জায়গাটা আমার মনে হয় যে আমাদেরকে নতুন করে ভাবা দরকার আছে। আমি যে জায়গায় যেতে চাই যে প্রত্যেকটা আমাদের পলিটিক্যাল প্রসেসটা এমন হওয়া দরকার যাতে কাউকে এই রকম ডিনায়ালের জায়গায় না থাকতে হয়। অন্যদিকে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে যে আচ্ছা, আমাকে তো আমি ক্ষমতা ছাড়লেই আমাকে, যেটা আওয়ামী লীগের কাছ থেকে আমরা শুনেছি আর কি, যে আমরা তো ভাই সিটিং অন দি টাইগার্স ব্যাক, নামলেই খেয়ে ফেলবে। তো এই যে কথাবার্তাগুলো, তারা একটা উল্টো ফিয়ার ফ্যাক্টর দেখাচ্ছে। যারা ভয় দেখিয়ে শাসন রাখছে, তারা নিজেরা কিন্তু আসলে ভীত বলেই ভয় দেখাচ্ছে। এই কথা আমি বহু বক্তৃতায় বলেছি যে তারা নিজেরা আসলে ভীত, সে কারণে মানুষকে সারাক্ষণ ভয় দেখায়। এবং তাদের ভীতিটা এই যে আমরা ক্ষমতা থেকে নামলেই আমাদের জীবন আর গদি
মোটামুটি সমর্থক করে ফেলছিল। এই ধরনের ফিয়ার ফ্যাক্টর কারো জন্যই ভালো নয়। ফিয়ার ফ্যাক্টরের উপরে বেস করে যদি কেউ শাসন কিংবা কোনো ভবিষ্যৎ রাজনৈতিক চিন্তা করেন, সেটাও সেটা বিচ্যুত হতে বাধ্য এবং সেটা খারাপ দিকে যাবে। তবে আমাদের ডেমোক্রেসির উপরে ভরসা রাখা দরকার, ন্যায়ের উপর ভরসা রাখা দরকার, তাতে এইটা প্রতিষ্ঠিত হবে। সেই জায়গাটা হয়তো কোনো একজন, আমি তো মানে সংগ্রাম করছি, যে কেউ যে কোনো সময় আসলে কিছুটা মানে আপনি মৃত্যুর মুখোমুখি হতে পারেন, এইটা ধরে নিয়েই কিন্তু আমরা রাজনীতি করি। তাতে ব্যক্তি হিসেবে আমার মৃত্যু হয়ে গেলেও গণতন্ত্রের পথ থেকে আমার মৃত্যু হয়ে যেতে পারে, এই পথ থেকে আমি সরতে পারি না। এটা আমার মনে করি যে এই প্রিন্সিপালের শক্তিতেই একটা দেশ এগোতে পারে, একটা দেশে একটা ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারে। সেইটা কথাটা বলে রাখলাম এই কারণে যে আমরা প্রায়ই শুনি যে এগুলো হচ্ছে নীতিবাক্য। এসব কথা বলে লাভ নাই, আমাদের এমন জায়গায় যেতে হবে যেখানে আসলে ডান্ডার উপরে কোনো কথা নাই। তো ডান্ডার উপরে কোনো কথা নাই যদি আপনার নীতি হয়, তো তাহলে আগের নীতিটাও কিন্তু কোনো না কোনোভাবে রিপ্লেসড হয়ে যাচ্ছে। কেউ কেউ বলতে পারে যে না, আগের ডান্ডাটা খারাপ ডান্ডা ছিল, এটা হচ্ছে ভালো ডান্ডা, এইভাবে কোয়ালিফাই করে। আমি মনে করি এই ধরনের কোয়ালিফিকেশন কোনো কাজ হয় নাই। ফলে আমরা বড় বড় বিপ্লব করেও যে সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, রাষ্ট্র প্রতিষ্ঠিত, সেগুলোকে ব্যর্থ হতে দেখেছি। হ্যাঁ, অত বড় সোভিয়েত ইউনিয়ন ফল করেছিল। তো তার অন্য আরও কারণ আছে, কিন্তু তার তো একটা সার্বিক মুক্তির জন্য তারা লড়াই করে রাষ্ট্র গঠন, এন্ডেভারটা তো অনেস্ট ছিল, কিন্তু সেই এন্ডেভারও ফেল করেছে। রাষ্ট্র ভেতর থেকে কিভাবে একটা ইয়ের জায়গায় উঠেছিল। তো আমার মনে হয় যে অনেকগুলো গুরুত্বপূর্ণ তর্ক আছে। আমি মানে চট করে সোভিয়েত ইউনিয়নের উদাহরণ টানাটা অনেকেই প্রশ্ন করতে পারেন, আমি বিস্তার করলে আমি কিছু মানে রিপ্রেশন কিংবা মানুষের গণতান্ত্রিক পরিসরে যে তার প্রত্যেকের যে নিজের মত বলেন, চিন্তা প্রকাশের যে জায়গাটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বিংশ শতাব্দীর অভিজ্ঞতা, যে আগামী দিনের এমনকি মানে যারা সমতাভিত্তিক সমাজের জন্য লড়েন, তাদেরও রাষ্ট্রকাঠামো, রাষ্ট্রকল্পনা কি হবে। তো ফিরি আপনার কথায়, এটা আমি সংক্ষেপে উত্তর দিব। আমি আসলে ওনার সাথে একমত যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিংবা রাজনৈতিক দলের সাথে অন্যদের পার্থক্য কিছু বিষয় হচ্ছে, পার্থক্য কিছু বিষয় যে নাই আমি তা মনে করি না। যেমন ধরুন, পার্থক্য হচ্ছে যে সংবিধান একটা গণতান্ত্রিক সংবিধানে আমাদের পরিণত করতে হবে, সেটা এখন সংস্কার বলেন, নতুন করে লেখা বলেন, কিন্তু কীভাবে হবে, কে করবে, অথরিটিটা কার কাছে, এটা একটা পলিটিক্যাল বিতর্ক আমি মনে করি। এই পলিটিক্যাল বিতর্কটা সামনে হবে, এটা করতে হবে যে এটা কি আসলে একটা রাজনৈতিক মত আছে যে একটা নির্বাচিত পার্লামেন্ট কিংবা একটা গণপরিষদই কেবলমাত্র সংবিধানকে বড় আকারে বদলাতে পারে অথবা নতুন করে লিখতে পারে। আবার আরেকটা মত আছে যে না, আমরা একটা গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছি, কাজে আমরা একটা সংবিধান বাতিল করে দিয়ে সংবিধান আমরা প্রণয়ন করতে পারি। এই তর্কটার আমি এই মুহূর্তে পজিশন ঘোষণা করছি না, কিন্তু আমি বলছি যে এই তর্কটা আছে এবং এই তর্কের একটা মানে মীমাংসা নিশ্চয়ই রাজনৈতিকভাবে আমাদের করতে হবে, এবং সেটার আমরা একটা পথ বলছি যে চেষ্টা করা উচিত কমন মিনিমাম কনসেনসাসের মধ্যে দিয়ে আমাদের পথটা বের করা। তারপরে অন্য পথ তো থাকেই সবসময়। তো যে জায়গাটাতে আমি মানে ফিরবো সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে পুনর্বাসন ইত্যাদি নিয়ে খুব বেশি আমি ফারাক দেখি না। আমি ফারাকটা দেখছি যে মানে প্রসেস নিয়ে আপনি নিষিদ্ধ করার যে নির্বাহী এবং ব্যুরোক্র্যাটিক প্রসেসটা আছে, সেটা তো ছাত্রলীগ নিষেধের ব্যাপারে আমরা প্রশ্ন তুলেছি। মানে আমি যেটা রাজনৈতিকভাবে প্রতিরোধ করব, সেটাকে একটা আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যায় পরিণত করব কিনা, এই বিষয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। আমি মনে করি পলিটিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে সবচেয়ে এফেক্টিভ এবং কার্যকর উপায়। এটাকে যদি আমি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করতে যাই, তাহলে দ্রুতই যাদের বিরুদ্ধে এটা করাচ্ছে তারা নিজেদেরকে ভিকটিম হিসেবে হাজির করবে, তারপর দ্রুতই তারা এটার যে জায়গাতে হাজির হবে সেই ইতিহাসটা আমরা জানি। সো আমি ওটাতে আর যাচ্ছি না। এখন এই নিয়ে তর্ক আমরা চলতে পারে, সবাই সব বিষয়ে একমত হয়ে যাবে তা না, বাট আমি মনে করি যে মোটা দাগে বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের মধ্যে পথ পদ্ধতি নিয়ে এখনও পার্থক্য আছে, কিন্তু লক্ষ্যর ক্ষেত্রে পার্থক্যটা তুলনামূলকভাবে কম। একটা রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান, সংস্কার এবং নির্বাচন, এগুলো এখন পর্যন্ত ক্ষেত্রে মতাদর্শের ভিন্নতা থাকলেও এখন ষড়যন্ত্র হচ্ছে কিনা, ষড়যন্ত্র বিএনপির দিক থেকে ষড়যন্ত্রের কথা বলাটা
বিএনপির একটা এক্সপিরিয়েন্স আছে। যদি আমি মনে করি 2007-8-এর 111-এর গভর্নমেন্ট আর এই গভর্নমেন্ট মোটেই এক নয়, কোনোভাবে তুলনীয় নয়, কিন্তু বিএনপির জন্য একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে এটা তাদের যেহেতু একটা সেই সময় একভাবে রাজনীতির বাইরে তাদেরকে সরিয়ে দেওয়া অথবা তাদের কোনো কোনো নেতৃত্বকে সরিয়ে দেওয়া, এইটা তাদের প্রধান নেতৃত্বদেরকে সরিয়ে দেওয়ার একটা অ্যাটেম্পট তারা সেই সময় দেখেছে অথবা অনুভব করেছে। সেই জায়গাটাতে তাদের এটা তো তাদের এক্সপিরিয়েন্স, ফলে এটা তাদেরকে সবসময় তারা করবে। এবং এই জায়গাতে যে প্রশ্ন তারা বিরাজনীতিকরণের প্রশ্ন তুলছেন, সেই প্রশ্ন তাদের দিক থেকে তোলার নানান অভিজ্ঞতা তাদের আছে। আমি যে জায়গাটায় আমরা যেটা মনে করি যে বর্তমান সরকারের প্রধান সমস্যার জায়গা হচ্ছে যেটা আমি কয়েকদিন আগে একটা সমাবেশেও বলেছি, যে জনগণের দিক থেকে একটা ক্ষোভ, অসন্তোষ তৈরি হচ্ছে এবং এটা ক্ষোভে রূপান্তরিত হচ্ছে। সেটা হচ্ছে যে তারা দেখতে পাচ্ছে যে জানমালের নিরাপত্তা এখনও সেইভাবে প্রতিষ্ঠিত হয়নি, নানাভাবে সেটা সমস্যা আছে, বিশেষভাবে দ্রব্যমূল্যে তারা নাকাল আছে। তারপরে এমন কি ধরেন আহতদের যে চিকিৎসা, তাদের ভবিষ্যৎ কি হবে, দায়িত্ব, শহীদ পরিবারের দায়িত্ব, এগুলোর ক্ষেত্রেও যে মানে একটা ভীষণ রকম অসন্তোষ, এটা রাস্তায় নেমে গেছেন তারা। এটা তো সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর, আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। সেই জায়গা থেকে বলবো যে একটা ক্ষোভ, মানে অসন্তোষটা ক্ষোভে রূপান্তরিত হচ্ছে। এই জায়গাতে আমি বলেছিলাম যে 3 মাস পেরিয়ে গেছে, মানুষ খুব বেশি দিন সময় দিবে না, এই অর্থে যে এইসব বিষয়ে মানুষ দ্রুত সমাধান চায়। যেটা চায় যে আরও এফেক্টিভ ভূমিকা নেওয়া, বিশেষত প্রশাসন পুনর্গঠন এবং তাকে কার্যকর করার ক্ষেত্রে। কিন্তু পলিটিক্যাল ট্রানজিশনের ক্ষেত্রে যে জায়গাটা, আমি মনে করি সরকার এখনও প্রধানত ঠিক পথে আছে এবং তাদের সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে, তারা রিপোর্ট দিবেন এবং 5ই জানুয়ারির মধ্যে অন্তত 6টা কমিশন রিপোর্ট দেওয়ার কথা, যেগুলো প্রধান গুরুত্বপূর্ণ কমিশন, মানে এই অর্থে যে ট্রানজিশনের ক্ষেত্রে ওগুলো, বাকিগুলো গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলছি যে একটা আলোচনা শুরুর ক্ষেত্রে মূল কয়েকটা পয়েন্ট, যে সংবিধান, নির্বাচন, এইসব প্রশ্নে রিপোর্টগুলো এসে গেলেই রাজনৈতিক দল সহ সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনাটা শুরু হওয়া সম্ভব এবং তাতে রোড ম্যাপটাও তৈরি হবে। এখন সরকারের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি বলেন যে মানে সরকারের ব্যাপারে কোনো প্রশ্ন কি আছে এই পলিটিক্যাল ট্রানজিশন নিয়ে, আমার প্রশ্নটা হচ্ছে যে রাজনৈতিক উত্তরণের বিষয়টা এই সরকার তার স্টেক হোল্ডারদেরকে নিয়ে করতে হবে। মানে স্টেক হোল্ডারদের সাথে বিচ্ছিন্নভাবে সে করতে পারে না, কারণ সরকার তো আসলে নিজে কোনো পলিটিক্যাল পার্টি না, সরকার তো এখানে কারো প্রতিপক্ষ না। এই সরকার 20-24 জন উপদেষ্টা, তাহলে এই 24 জন উপদেষ্টার কাদের উপরে দাঁড়িয়ে আছেন? 24 জন উপদেষ্টা শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, এই অংশীজনদের উপর দাঁড়িয়েছে। এমনকি রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান শেষে মানে এই অভ্যুত্থানে শেষে অংশ নিয়েছে, তাদের মানে স্টেক হোল্ডার তো অনেক ধরনের আছে। আমি যে জিনিসটা বলছি যে স্টেক হোল্ডার, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমি বলছি যে স্টেক হোল্ডাররা নিয়ে এই সরকারটা মানে তাদের সাথে যেতে হবে, অর্থাৎ পলিটিক্যাল ট্রানজিশনে স্টেক হোল্ডার এবং সরকার একসাথে হাত ধরাধরি করে, অর্থাৎ আলাপ আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে সরকারের সাথে বিচ্ছিন্নতা হচ্ছে। উপদেষ্টা নিয়োগ পরে আসে না, আমি বলছি যে ট্রানজিশনে, হ্যাঁ, মেজর ডিসিশনগুলোতে একটা রাজনৈতিক দল, সেই অংশীজনদের সাথে একটা দূরত্বের জায়গা তৈরি হচ্ছে। আলোচনা একটা দুটো ইস্যুতে কখনো কখনো বসা হচ্ছে, কিন্তু আমরা বারবার বলছিলাম যে দূরত্ব দূর করার জন্য একটা নিয়মিত কাঠামো কোনো না কোনোভাবে তৈরি করা যেতে পারে। সেটা সরকারকেই মানে সাহায্য করবে, বিতর্ক থেকে তাকে অনেক কম বিতর্কের জায়গায় নিয়ে আসবে এবং তারা অনেক এফেক্টিভলি যে কোনো পরিস্থিতির সম্ভাব্য প্রতিক্রিয়া মানে আগাম চিন্তা করে তারা আরো শক্তভাবে ভূমিকা নিতে পারবেন। ফলে ওই দূরত্বের জায়গাটাতে আমি একমাত্র ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ, যেমনটা উনি বলছিলেন যে উপদেষ্টা নিয়োগের জায়গাটা থেকে একটা দূরত্ব তৈরি হচ্ছে, ছাত্রদের মধ্যেও কিন্তু এই বিষয়টি দেখা যাচ্ছে যে কোনো কোনো উপদেষ্টা নিয়ে তারা খুশি না, সন্তুষ্ট না উপদেষ্টা নিয়োগ নিয়ে, তারা সেটার প্রতিবাদ করেছে, রাস্তায় নেমেছে। কিন্তু উপদেষ্টা পরিষদ যখন কোনো সিদ্ধান্ত নেয়, তারা তো সেই পরিষদের সবাই মিলেই নিশ্চয়ই সিদ্ধান্তটি নেয় এবং সেখানে ছাত্রদেরও বলা যায় যে তাদের হয়েও আছেন, 2 জন আছেন আমরা জানি, তাদের নেতৃত্ব দানকারী যারা ছিলেন। তো তাহলে কেন এই দূরত্বটা তৈরি হচ্ছে সবার সঙ্গে? আমি এটার উত্তর দেবার আগে একটু ষড়যন্ত্র নিয়ে বলি। আমি মনে করি যে আসলে কোনো ষড়যন্ত্র এখানে হচ্ছে বলে মনে করছি না। সংস্কার এবং নির্বাচনের একটা ডাইকটমি আমাদের গণমাধ্যমে বলবার চেষ্টা করা হচ্ছে।
অ্যাজ ইফ ইটস মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে মানে একটাকে দিয়ে আরেকটা হচ্ছে না, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু সংস্কার সেলফ ওনস ইলেকশন। সংস্কার শব্দটার মধ্যেই নির্বাচন নিহিত আছে। কারণ হচ্ছে সংস্কারের ভিতর থেকেই হচ্ছে একটা এক্সিট ডোর দিয়ে এই সরকারকে চলে যেতে হবে। সেই ডোরটার দরজাটার নাম হচ্ছে নির্বাচন। এবং আপনার ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে যাবার পরে যে নিউ ইয়র্ক টাইমসের সাথে তিনি লম্বা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কিন্তু প্রফেসর ইউনুস একটা রোডম্যাপের কথা বলেছেন, যে সাকিব ভাই কারেক্টলি রিমাইন্ড করেছেন যে ডিসেম্বর জানুয়ারিতে রিপোর্টগুলো আসবে। এরপর উনি বলেছেন যে আমি তখন পলিটিক্যাল পার্টির সাথে, স্টেক হোল্ডারদের সাথে বসবো, যে এই রিকমেন্ডেশন আসছে, আপনারা কি চান, আমরা কি এই সংস্কারগুলো আন্ডারটেক করা শুরু করব, বদলানো শুরু করব, কিছু অংশ করব, আংশিক করব, পুরোপুরি করব, কতটুকুতে রাজনৈতিক দলগুলো একমত হন অতটুকু তারা করবেন। ইন প্যারালাল তিনি বলেছেন যে ইলেকশনের বাংলাদেশে কিন্তু একটা বড় কর্মযজ্ঞ আছে, 12,10,00,000 ভোট, মানে পৃথিবীর অধিকাংশ দেশে এত মানুষও নাই। তো সেই জায়গাতে এই পরিমাণ লোকদের ভোটার লিস্টটাকে হালনাগাদ করবার কিন্তু একটা 8-10 মাস, 1 বছরের একটা ম্যানেজমেন্ট আছে। এবং এখানে একটা বড় ব্যাপার হচ্ছে নতুন 3.5-4 কোটি মানুষ ভোটার হয়েছে, আবার প্রচুর ভুয়া ভোটার আছে, শিশু লীগের ভোটার আছে, আওয়ামী লীগের ভুয়া ভোটার আমরা দেখেছি, তাদেরকে বাদ দিতে হবে। তো এই প্রসেসটা আপনি কাকে দিয়ে করাবেন? আপনার সেনাবাহিনী লাগবে, ডিপ্লয় করতে হবে। তো সেনাবাহিনীকে তো আপনি অলরেডি আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করবার জন্য ডিপ্লয় করেছেন, যেহেতু রাষ্ট্র কাঠামো ভেঙে গেছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এই ঘটনা ঘটে নাই যে স্টেটের প্রত্যেকটা ইনস্টিটিউশন কলাপস করেছে। যুদ্ধের সময় হয় নাই, 71-এ হয় নাই। আপনি 71-এর যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অথবা আমলাদের লেখা পড়লে দেখবেন যে অ্যাবসলিউটলি ডিসি, এসপি, আমাদের সাব ডিভিশনাল যারা অফিসার ছিলেন ফাংশন করেছেন, অফিস করেছেন, ত্রাণ বিতরণ করেছেন, সকল কার্যক্রম করেছেন। তাহলে সেই জায়গাতে এসে বাংলাদেশে টোটাল স্ট্রাকচার কলাপস করেছে। তো সেই টোটালটা মিলিয়ে নির্বাচনের পরিবেশ আয়োজন করবার কিন্তু একটা বড় কর্মযজ্ঞ আছে। আমাদের এখন 43,000 পোলিং সেন্টার আছে। 43,000 পোলিং সেন্টার মানে ধরেন একটা স্কুল, একটা সেন্টার। একটা স্কুলে কিন্তু আবার প্রত্যেকটা রুমের মধ্যে আলাদা আলাদা ভোট হয়। তাহলে দেখবেন যে একটা স্কুলেই আপনার হয়তো 50টা, 20টা, 30টা, 100টা রুম আছে। এই টোটাল কর্মযজ্ঞ করতে আপনার শুধু ইলেকশন স্টাফ দরকার 14 থেকে 17 লক্ষ। আপনি কি পরিমাণ পোলিং বুথ অপারেট করবেন তার উপরে। এই 17 লক্ষের পরে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যোগ হবে। এটা মানে 20 থেকে 25 লক্ষ মানুষের একটা আয়োজন। তো আওয়ামী ফ্যাসিবাদের যে স্টাবলিশমেন্ট সশস্ত্র বাহিনীতে, ব্যুরোক্রেসিতে, ডিসি, এসপি, প্রশাসনের সব জায়গাতে রেখে এই সেন্টারে একটা ক্রেডিবল ইলেকশন করা সম্ভব না। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ঘটনাটা ঘটেছে যে আমাদের কোনো নির্বাচিত স্থানীয় প্রশাসন নাই। কখনো হয়নি আমাদের 53 বছরের ইতিহাসে। কেন্দ্রের সরকারে কি হয়েছে না হয়েছে, ইররেসপেক্টিভ অফ দ্য রিয়ালিটি, আমাদের সবসময় এই 16 বছরের এক্সপিরিয়েন্স ছাড়া 14-এর পরে আমাদের কোনো নির্বাচিত সরকার নাই আপনার ইউনিয়ন পরিষদে, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনে। অতএব টোটাল আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ইন ক্যাওয়াস। তো সেই বিবেচনাতে প্রফেসর ইউনুস কারেক্টলি বলেছেন যে এইটাকে আন্ডারটেক করে তো আমাকে ইলেকশনটা দিতে হবে। তো এরপরও যদি পলিটিক্যাল পার্টি অ্যাগ্রি না করে যে না আমি এত কিছু দরকার নাই, যা আছে তার ভিতর নির্বাচন দিয়ে দেন, উনি বলছেন। একটু যোগ করতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন নির্বাচন দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি বললেন যে সংস্কার শব্দটির মধ্যেই নির্বাচন নিহিত আছে। ওনার এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? ওয়েল, আই থিঙ্ক এভরি পলিটিক্যাল পার্টি লিডার্স হ্যাজ দেয়ার ওন ওপিনিয়ন্স। আমি ওনার মন্তব্যের ব্যাপারে আমি কাউন্টার কমেন্ট করব না। আমি যেটা বোধ করছি যে আমি বোধ করি যে ইলেকশনের একটা রোড ম্যাপ অলরেডি প্রফেসর ইউনুসের গভর্নমেন্ট দিয়েছেন এবং এটাকে আমি ক্রেডিবল মনে করি যে এই টাইম ফ্রেমটা ওনাদেরকে আমাদের দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এর ভিতর থেকে বড় রাজনৈতিক দলগুলোর খুব বড় আকারে লুজ করবার কোনো আশঙ্কা আমি দেখতে পাচ্ছি না। কারণ 1/11 আর গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সরকারের ভিশন অ্যাবসলিউটলি ডিফারেন্ট, এটার সাথে কোনো মিল নাই। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য এই প্রিপারেশনটা নেওয়া দরকার। তো যেটার কথা বলছেন এখানে আমি কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না এবং এই টাইম ফ্রেমটা কারেক্ট। প্রফেসর ইউনুস কিন্তু এটাও বলেছেন যে আপনার যদি পলিটিক্যাল পার্টিজ এগুলো অ্যাগ্রি না করে আমি ইলেকশন দিয়ে বের হয়ে চলে যাব, বিকজ আই এম নট ইন দ্য রানিং বিজনেস। আমি এইসবের মধ্যে নাই,
আমি পলিটিক্স করা, ইলেকশন করা, এগুলোর মধ্যে আমি নাই। যারা এটা করবেন আমি শুধু ফ্যাসিলিটেট করছি। এটা একটা একটা কি বলে, একটা বাম্পি মানে আপনার পথ পাড়ি দিতে হচ্ছে। এটার সফট ল্যান্ডিং দরকার, যে আপনি ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে আপনার জাহাজটাকে নিরাপদে তীরে ভিড়ায় দেবেন। এটা হলো প্রফেসর ইউনূসের কাজ। তীরে ভিড়ানোর পরে মাল খালাসের দায়িত্ব পলিটিক্যাল পার্টির, এটা তারা করবে। উইথ রিগার্ড টু অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডভাইজার্স, এটার ব্যাপারে প্রথম কথা হচ্ছে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, প্রফেসর ইউনূসকে আমরা দায়িত্ব দিয়েছি, টোটাল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা, সারা দুনিয়ার কালচার হচ্ছে লিডার উইল ডিসাইড দ্য টিম মেম্বার্স। টিমের ব্যাপারে ওনার এই এখতিয়ারটা থাকা উচিত, আদারওয়াইজ উনি ফ্রিলি কাজ করতে পারবেন না। এবং দেখেন যে আজকে দুজন পুলিশের দায়িত্ব দিয়েছেন, পুলিশের আইজি অ্যাপয়েন্ট করেছেন একজনকে, ডাক্তার বাহারুল আলম, অসাধারণ কম্পিটেন্ট প্রফেশনাল পুলিশ অফিসার। বাংলাদেশের টোটাল ইতিহাসে যদি আপনি 2-3 জন কম্পিটেন্ট পুলিশ অফিসারকে খোঁজেন, হি ইজ ওয়ান অফ দেম, যিনি ইউনাইটেড নেশনস তাকে হায়ার করে বিভিন্ন দেশে অনুন্নত এবং যুদ্ধ বিগ্রহের পরে যে দেশগুলো এমার্জ করেছে তাদের পুলিশ প্রশাসনকে গড়বার জন্য তাকে হায়ার করেছে। তিনি বহু দেশের পুলিশ প্রশাসনকে নিয়েছেন। শেষের দিকে চলে এসেছি, একদম ছোট্ট করে এক বাক্যে আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে রাজনীতির মাঠের পরিস্থিতি কেমন? ঐক্য, সমঝোতা, স্থিতিশীলতা কতটা দেখতে পাচ্ছেন? অ্যাবসলিউটলি ফাইন, দেশ ইজ অ্যাবসলিউটলি ফাইন। দেশের আপনি যদি উইথ রিগার্ড টু প্রাইস হাইক, অফকোর্স আমাদের একটা কনসার্ন আছে, জিনিসপত্রের দাম মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের নাগালের বাইরে, কিন্তু আপনি যদি আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করেন গত বছরের তুলনায় মান্থ অন মান্থ বেসিস প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন কম। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যদি বলেন, আপনি যদি গত বছরের সাথে তুলনা করেন মান্থ অন মান্থ বেসিস, প্রত্যেকটা ডেটা বলছে আইন শৃঙ্খলা বাহিনীর পারফরমেন্স এবং সার্ভিস ডেলিভারি, খুন গুম হাবিজাবি সব কিছু কম। বাংলাদেশে গত 1600 মানুষের লাশ পড়ে গেছে, এটার সাথে তো এটা কম্পেয়ারই করা যাবে না। আওয়ামী লীগের 16 বছরের সবচেয়ে ভালো দিনটার থেকেও আমরা গত 100 দিন ভালো আছি, প্রত্যেকটা ভালো দিনের থেকে। অতএব সেই বাস্তবতায় আমি বোধ করছি যে দ্য গভর্নমেন্ট ইজ অন ট্র্যাক। আমাদের ইকোনমি দেখেন ডুইং ভেরি ওয়েল। আমাদের এক্সপোর্ট বেড়েছে, 21% এক্সপোর্ট বেড়েছে, আমাদের ফরেন রেমিটেন্স বেড়েছে, মান্থ অন মান্থ বাড়ছে, আমাদের রাজনীতির মাঠের পরিস্থিতিটাও স্থিতিশীল আছে, তাই তো? একই প্রশ্ন জোনায়েদ স্যার আপনার কাছে খুব ছোট করে শেষের দিকে চলে এসেছি। যে কথাটা, এটা ঠিক যে বিএনপির প্রশ্ন উত্তর তো বিএনপি নেতৃবৃন্দই দেবেন, কিন্তু যে কথাটা আসলে বিষয় আমিও নিজেও আমাদের দলের পক্ষ থেকে আমরা বলি যে আমি যখন নির্বাচনের কথা বলি, এটা কিন্তু আমরা কালকে নির্বাচন চাচ্ছি না, তা আমরা নির্বাচনের কথাটা বলছি যে আপনি তো এই যে আমরা যেভাবে মনে করি নতুন বন্দোবস্ত, গণতান্ত্রিক সংবিধান যার ভিত্তি, সংস্কার, একটা নির্বাচন, এটা তো একটা রোড ম্যাপ, তাই না? এই যে রোড ম্যাপটা, এই কি কাজ করতে কতটা সময় লাগবে এবং ফলে নির্বাচনটা কবে হবে, এই রোড ম্যাপটা আপনি যদি ঘোষণা করেন তাহলে একটা পলিটিক্যাল স্টেবিলিটি চলে আসে। ইটস নট দ্যাট যে আগামীকালকে আপনার নির্বাচনের তারিখ দিতে হবে। নির্বাচনের তারিখ যখনই আপনি দেন, রোড ম্যাপটা জানা থাকলে পলিটিক্যাল স্টেবিলিটি চলে আসবে, যেটার একটা ইম্প্যাক্ট ইকোনমিক স্টেবিলিটিতে পড়বে, অর্থনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে খুব ভূমিকা রাখবে। আমি একটু বলবো যে না, মানুষের মধ্যে কিন্তু বেশ ভালো ক্ষোভ সঞ্চার হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে, কিছুটা জানমালের নিরাপত্তা, হ্যাঁ গুম খুন হচ্ছে না, এটা তো ঠিকই অবশ্যই, কিন্তু ইনসিকিউরিটি জীবনের এবং বলতে পারেন যে নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, যেটা ঠিক প্রতিকার কিভাবে হবে এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা। কিন্তু সর্বোপরি রাজনৈতিক পরিবেশটা স্থিতিশীল কতটা, একদম শেষের দিকে চলে এসেছে। না, রাজনৈতিক পরিস্থিতি তো আমি মনে করি যে স্থিতিশীল আছে, যদি অনেকগুলো ঘটনা ঘটছে। এবং একটা কথা বলবো যে যত শ্রেণী পেশার মানুষেরই নামে তাদের দাবির মেরিট বুঝে সেই দাবিগুলো মানার চেষ্টা করা দরকার। দাবির মেরিট না বুঝে আগেই ষড়যন্ত্র উস্কানিতে পা দেওয়ার কথা বললে হবে কি যে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একদমই সময় শেষের দিকে আমরা চলে এসেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।